বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমাদের নিউজরুমে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের বুলেটিনে আমরা কথা বলবো দেশের লক্ষ লক্ষ সরকারি কর্মকর্তা কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে। আর সেটি হল নতুন পে স্কেল বা নবম জাতীয় বেতন কাঠামো। দীর্ঘদিনের প্রতীক্ষার পর এই বেতন কাঠামো নিয়ে সরকারি পর্যায়ে বড় অগ্রগতি হয়েছে এবং এর বাস্তবায়ন প্রক্রিয়া এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে। আজকের প্রতিবেদনে আমরা বিস্তারিতভাবে জানাব কবে থেকে এই নতুন বেতন কাঠামো কার্যকর হচ্ছে, কিভাবে ধাপে ধাপে তা বাস্তবায়ন হবে, কোন কোন গ্রেডে কত বেতন বাড়তে পারে, শিক্ষকদের জন্য এর প্রভাব কী, পেনশনভোগীদের জন্য কী সুখবর অপেক্ষা করছে এবং সরকারি কর্মচারী সংগঠনগুলো কী প্রতিক্রিয়া জানিয়েছে। চলুন শুরু করা যাক আজকের বিস্তারিত প্রতিবেদন। সবার আগে জেনে নেওয়া যাক মূল শিরোনামটি। সরকার আগামী ১ জুলাই থেকে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের জন্য নতুন পে স্কেল বা বেতন কাঠামো কার্যকর করতে যাচ্ছে। চলতি অর্থবছরের বাজেট পেশ করার সময় অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই ঘোষণা দেওয়া হয়েছে। তবে গুরুত্বপূর্ণ বিষয় হল পুরো বেতন কাঠামো একবারে কার্যকর হচ্ছে না, বরং ধাপে ধাপে কয়েক বছরে এটি সম্পূর্ণভাবে বাস্তবায়িত হবে। দীর্ঘ ১১ বছর পর সরকারি চাকরিজীবীদের জন্য এই নতুন পে স্কেল আসতে যাচ্ছে, যা দেশের প্রায় সব সরকারি কর্মকর্তা কর্মচারী, এমপিওভুক্ত শিক্ষক এবং অবসরপ্রাপ্ত পেনশনভোগীদের জীবনে সরাসরি প্রভাব ফেলবে। এখন আসা যাক এই বেতন কাঠামো কার্যকর হওয়ার সময়সীমা প্রসঙ্গে। অর্থ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, নতুন এই বেতন কাঠামো পূর্ণাঙ্গভাবে কার্যকর হতে প্রায় ৩টি অর্থবছর সময় লাগতে পারে। অর্থাৎ এটি একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ হিসেবে বাস্তবায়িত হবে, একবারে সম্পূর্ণ কার্যকর হবে না। আগামী অর্থবছরে সংশোধিত মূল বেতনের একটি নির্দিষ্ট অংশ কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে। এর মানে হল চাকরিজীবীরা প্রথম বছরেই পুরোপুরি সুবিধা পাবেন না, বরং ধীরে ধীরে কয়েক বছরের মধ্যে সম্পূর্ণ সুবিধা তাদের হাতে পৌঁছাবে। এই ধাপে ধাপে বাস্তবায়নের পেছনে সরকারের যুক্তি কী, সে বিষয়েও একটু আলোকপাত করা প্রয়োজন। দেশের সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি, রাজস্ব আদায়ের সীমাবদ্ধতা এবং সরকারি ব্যয় ব্যবস্থাপনার বাস্তবতা বিবেচনায় নিয়ে সরকার একবারে পুরো কাঠামো কার্যকর না করে একটি পর্যায়ক্রমিক কৌশল অনুসরণ করছে। প্রথম পর্যায়ে মূল বেতনের একটি অংশ বৃদ্ধি পাবে। এরপর পরবর্তী অর্থবছরগুলোতে ধাপে ধাপে মূল বেতনের বাকি অংশ এবং সেই সঙ্গে বাড়ি ভাড়া, চিকিৎসা, যাতায়াত সহ অন্যান্য ভাতাদি নতুন কাঠামো অনুযায়ী সমন্বয় করা হবে। যতদিন পর্যন্ত এই সম্পূর্ণ প্রক্রিয়া শেষ না হচ্ছে, ততদিন অন্যান্য ভাতা ও সুযোগ সুবিধা আগের নিয়ম অনুযায়ী বহাল থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। দর্শক, এবার আসা যাক এই বিশাল বাজেট বরাদ্দের প্রসঙ্গে। নতুন পে স্কেল বাস্তবায়নের লক্ষ্যে সরকার জনসেবা খাতে বিপুল পরিমাণ অর্থ বরাদ্দ রাখার পরিকল্পনা নিয়েছে। সরকারি সূত্র অনুযায়ী এই খাতে বরাদ্দ চলতি অর্থবছরের মূল বাজেটের তুলনায় প্রায় দ্বিগুণ পরিমাণ বৃদ্ধি পেতে পারে। এই বিপুল বরাদ্দের মধ্যে শুধু বিদ্যমান কর্মকর্তা কর্মচারীদের বর্ধিত বেতনই নয়, বরং নতুন নিয়োগ, এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীদের বর্ধিত বেতন এবং পেনশনভোগীদের জন্য অতিরিক্ত সুযোগ সুবিধাও অন্তর্ভুক্ত রয়েছে। তবে এটি স্পষ্ট করে জানানো হয়েছে যে এই সম্পূর্ণ বরাদ্দের অর্থ শুধুমাত্র বেতন ভাতার পেছনেই ব্যয় হবে না, বরং এর একটি অংশ অন্যান্য প্রশাসনিক এবং কল্যাণমূলক খাতেও ব্যবহৃত হবে। সংশ্লিষ্ট দায়িত্বশীল সূত্র অনুযায়ী পূর্ণাঙ্গ বাস্তবায়নের ক্ষেত্রে প্রতি বছর অতিরিক্ত বিপুল অঙ্কের অর্থের প্রয়োজন হবে। এই বিষয়টি অর্থ মন্ত্রণালয়ের জন্য একটি বড় চ্যালেঞ্জ হিসেবে বিবেচিত হচ্ছে, কারণ দেশের রাজস্ব আদায়ের সক্ষমতা এবং সামগ্রিক বাজেট ব্যবস্থাপনার সঙ্গে সামঞ্জস্য রেখে এই বিশাল ব্যয়ভার বহন করতে হবে। এই কারণেই বাস্তবায়ন প্রক্রিয়াকে কয়েক বছরে ভাগ করে ফেলা হয়েছে, যাতে সরকারের আর্থিক স্থিতিশীলতা বজায় থাকে এবং একই সঙ্গে সরকারি কর্মচারীদের প্রত্যাশিত সুবিধাও নিশ্চিত করা যায়। প্রিয় দর্শক, এখন আমরা আলোচনা করব বেতন কাঠামোর গ্রেড এবং সর্বনিম্ন সর্বোচ্চ বেতনের পরিসীমা নিয়ে। সংশ্লিষ্ট সূত্র মতে, নতুন কাঠামোতে বিদ্যমান ২০টি গ্রেড বহাল রাখার প্রস্তাব করা হয়েছে। তবে সর্বনিম্ন এবং সর্বোচ্চ বেতনের মধ্যে যে ব্যবধান রয়েছে তা কমিয়ে আনার প্রস্তাব রয়েছে। বর্তমানে এই ব্যবধান তুলনামূলক বেশি, যা নতুন কাঠামোতে যৌক্তিক পর্যায়ে নামিয়ে আনার সুপারিশ করা হয়েছে।
এর ফলে নিম্ন গ্রেডের কর্মচারীরা তুলনামূলকভাবে বেশি হারে বেতন বৃদ্ধির সুবিধা পাবেন, যেখানে উচ্চতর গ্রেডে কর্মকর্তাদের ক্ষেত্রে বৃদ্ধির হার তুলনামূলক কম হতে পারে। সূত্র অনুযায়ী জানা গেছে, সর্বনিম্ন গ্রেডের মূল বেতন বর্তমান অবস্থান থেকে উল্লেখযোগ্য পরিমাণে বৃদ্ধি করে নতুন একটি সর্বনিম্ন সীমায় নিয়ে যাওয়ার প্রস্তাব রয়েছে। অন্যদিকে সর্বোচ্চ গ্রেডের মূল বেতনও একইভাবে যথেষ্ট পরিমাণে বৃদ্ধি করার সুপারিশ এসেছে। বিশেষজ্ঞরা বলছেন, নিম্ন ও মধ্যম স্তরের কর্মচারীদের ক্ষেত্রে মূল বেতন শতভাগের বেশি হারে বৃদ্ধি পেতে পারে, যা মূল্যস্ফীতির চাপে থাকা নিম্ন আয়ের সরকারি কর্মচারীদের জন্য একটি বড় স্বস্তির খবর হতে পারে। তবে চূড়ান্ত গেজেট প্রকাশ না হওয়া পর্যন্ত এই সংখ্যাগুলো প্রস্তাবনার পর্যায়েই রয়েছে বলে সংশ্লিষ্ট দায়িত্বশীলরা সতর্ক করেছেন। দর্শক, আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল, ১০ম থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের জন্য নতুন করে যাতায়াত ভাতা প্রবর্তনের বিষয়টি আলোচনায় রয়েছে। বর্তমানে এই স্তরের অনেক কর্মচারী যাতায়াত ভাতা পান না। ফলে নতুন কাঠামোতে তাদের জন্য এই সুবিধা যুক্ত হলে তা একটি বাড়তি স্বস্তির কারণ হবে। একই সঙ্গে টাইম স্কেল ও সিলেকশন গ্রিড পুনর্বহালের দাবিও কর্মচারী সংগঠনগুলোর পক্ষ থেকে জোরালোভাবে উত্থাপিত হয়েছে, যদিও এই বিষয়গুলো এখনও চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে। এবার আসা যাক এমপিওভুক্ত শিক্ষকদের জন্য এই বেতন কাঠামোর প্রভাব প্রসঙ্গে। দেশের শিক্ষা ব্যবস্থার একটি বড় অংশ পরিচালিত হয় এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীদের মাধ্যমে, এবং তাদের জন্য এই নতুন বেতন কাঠামো একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করছে। বিশেষ করে ১০ম গ্রেডে কর্মরত শিক্ষকদের বেতনে উল্লেখযোগ্য পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। সরকারি পরিকল্পনা অনুযায়ী প্রথম ধাপে মূল বেতনের একটি অংশ বৃদ্ধি পাওয়ার পর পরবর্তী ধাপগুলোতে ধীরে ধীরে বাড়ি ভাড়া ও অন্যান্য ভাতা দিয়েও সমন্বয় হবে, যার ফলে শিক্ষকদের সামগ্রিক মাসিক বেতন উল্লেখযোগ্য পরিমাণে বৃদ্ধি পাবে। শিক্ষক প্রতিনিধিরা বলছেন, বার্ষিক ইনক্রিমেন্টের হারও এই সংস্কারের একটি গুরুত্বপূর্ণ অংশ হওয়া উচিত। বর্তমানে বার্ষিক বেতন বৃদ্ধির হার তুলনামূলক কম, যেখানে বাজারে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য প্রতিনিয়ত বাড়ছে। তাই নতুন কাঠামোতে ইনক্রিমেন্টের হার বাড়ানোর দাবিও শিক্ষক ও কর্মচারী সংগঠনগুলোর পক্ষ থেকে জোরালোভাবে তোলা হয়েছে। সরকারের পক্ষ থেকে এখনও এ বিষয়ে চূড়ান্ত অবস্থান জানানো হয়নি, তবে বিষয়টি পর্যালোচনার মধ্যে রয়েছে বলে জানা গেছে। প্রিয় দর্শক, এবার আসা যাক পেনশনভোগীদের জন্য এই নতুন বেতন কাঠামোর প্রভাব প্রসঙ্গে। দেশে বর্তমানে লক্ষাধিক অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা কর্মচারী পেনশন সুবিধা ভোগ করছেন, এবং নতুন পে স্কেল বাস্তবায়নের সঙ্গে সঙ্গে তাদের জন্য গুরুত্বপূর্ণ পরিবর্তন আসতে যাচ্ছে। বিশেষ করে যারা তুলনামূলকভাবে কম পেনশন পান, তাদের সুবিধা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাওয়ার প্রস্তাব রয়েছে। প্রবীণ ও অতিবৃদ্ধ পেনশনভোগীদের জন্য বাড়তি চিকিৎসা সহায়তার প্রস্তাবও আলোচনায় রয়েছে, যা তাদের স্বাস্থ্যসেবা ব্যয়ের চাপ কিছুটা হলেও কমাতে সাহায্য করবে বলে আশা করা হচ্ছে। পেনশন সংক্রান্ত আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল পেনশন গ্র্যাচুইটির হার নিয়ে দীর্ঘদিনের একটি দাবি। কর্মচারী কল্যাণ সংগঠনগুলো দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছে যে শতভাগ পেনশন সুবিধা পুনর্বহাল করা হোক এবং গ্র্যাচুইটির হার আরও যৌক্তিক পর্যায়ে নির্ধারণ করা হোক। এই দাবিগুলো জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাধ্যমে অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলে জানা গেছে, এবং বিষয়টি এখন সংশ্লিষ্ট কর্তৃপক্ষে বিবেচনাধীন রয়েছে। দর্শক, এবার একটু কথা বলা যাক মহার্ঘ ভাতা সমন্বয়ের বিষয়টি নিয়ে। যেসব সরকারি কর্মচারী ইতিমধ্যে মহার্ঘ ভাতা পাচ্ছিলেন, নতুন পে স্কেলে মূল বেতন নির্ধারণের সময় সেই ভাতা কিভাবে সমন্বয় করা হবে তা নিয়ে অর্থ মন্ত্রণালয়ের একটি সচিব পর্যায়ের কমিটি কাজ করছে। এটি একটি গুরুত্বপূর্ণ প্রযুক্তিগত বিষয়, কারণ এর উপর নির্ভর করবে ব্যক্তিগত পর্যায়ে প্রতিটি কর্মচারীর প্রকৃত বেতন বৃদ্ধির পরিমাণ। যাদের বর্তমান মূল বেতন মহার্ঘ ভাতা সহ ইতিমধ্যে কিছুটা বেশি, তাদের ক্ষেত্রে নতুন বেতন নির্ধারণ প্রক্রিয়া কিভাবে প্রযুক্ত হবে সে বিষয়ে স্বচ্ছ নির্দেশনা প্রকাশের অপেক্ষায় রয়েছেন কর্মচারীরা। এই প্রসঙ্গে আরও জানা গেছে যে বেতন ফিক্সেশন বা বেতন নির্ধারণ প্রক্রিয়া সংক্রান্ত বিস্তারিত নির্দেশিকা গেজেট প্রকাশের পরপরই সরকারি কর্মচারীদের কাছে পৌঁছে দেওয়া হবে, যাতে প্রত্যেক কর্মচারী নিজের নতুন মূল বেতন কিভাবে নির্ধারিত হবে তা সহজে বুঝতে পারেন। এই প্রক্রিয়া স্বচ্ছ এবং সহজবোধ্য রাখার জন্য প্রশাসনিক পর্যায়ে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে। প্রিয় দর্শক, এবার আসা যাক সরকারি কর্মচারী সংগঠনগুলোর প্রতিক্রিয়া এবং তাদের দাবি দেওয়া প্রসঙ্গে। বিভিন্ন সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতি দীর্ঘদিন ধরে অবিলম্বে নবম পে স্কেল ঘোষণা এবং তার পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবি জানিয়ে আসছিল।
তাদের পক্ষ থেকে একাধিকবার স্মারকলিপি প্রদান করা হয়েছে এবং বিভিন্ন কর্মসূচিও পালন করা হয়েছে। তাদের মূল দাবির মধ্যে রয়েছে অবিলম্বে পে স্কেল বাস্তবায়ন, অন্তর্বর্তীকালীন সময়ে পর্যাপ্ত মহার্ঘ ভাতা প্রদান এবং আসন্ন বাজেটে পে স্কেলের জন্য পর্যাপ্ত অর্থ বরাদ্দ রাখা। সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত এই দাবিগুলোর প্রতি ইতিবাচক মনোভাব প্রকাশ করা হয়েছে। জাতীয় সংসদেও এই বিষয়টি একাধিকবার উত্থাপিত হয়েছে এবং সরকারি দলের পক্ষ থেকে জানানো হয়েছে যে সরকারি কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার বদ্ধপরিকর। তবে কর্মচারী সংগঠনগুলো একই সঙ্গে সতর্ক করে দিয়েছে যে যদি সরকারের আর্থিক সীমাবদ্ধতার কারণে সম্পূর্ণ পে স্কেল একবারে বাস্তবায়ন করা সম্ভব না হয়, তাহলে অন্তত ২ ধাপে যেন তা কার্যকর করা হয়, যাতে কর্মচারীরা দ্রুততম সময়ে কিছুটা হলেও স্বস্তি পান। দর্শক, একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হল, এই বিশাল বাজেট বরাদ্দ এবং বেতন কাঠামোর সংস্কার দেশের সামগ্রিক অর্থনীতির ওপর কী প্রভাব ফেলতে পারে। অর্থনৈতিক বিশ্লেষকরা বলছেন, সরকারি কর্মচারীদের ক্রয় ক্ষমতা বৃদ্ধি পেলে তা বাজারের চাহিদা বাড়াতে সহায়ক হতে পারে, যা সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ডে ইতিবাচক প্রভাব ফেলতে পারে। তবে একই সঙ্গে সতর্ক করা হচ্ছে যে সরকারি ব্যয় বৃদ্ধির ফলে রাজস্ব ঘাটতি এবং মুদ্রাস্ফীতির ওপর যেন বাড়তি চাপ তৈরি না হয়, সেদিকেও সমান গুরুত্ব দিতে হবে। অর্থ মন্ত্রণালয় এই ভারসাম্য বজায় রাখার লক্ষ্যেই ধাপে ধাপে বাস্তবায়নের কৌশল গ্রহণ করেছে বলে জানা গেছে। এই প্রসঙ্গে আরও উল্লেখযোগ্য বিষয় হল, আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানগুলোর পক্ষ থেকেও সরকারি ব্যয় ব্যবস্থাপনা এবং রাজস্ব শৃঙ্খলা বজায় রাখার বিষয়ে বিভিন্ন সময়ে পর্যবেক্ষণ দেওয়া হয়েছে। সরকার এই পর্যবেক্ষণগুলো বিবেচনায় রেখেই বাজেট ব্যবস্থাপনা এবং নতুন পে স্কেল বাস্তবায়নের মধ্যে একটি ভারসাম্যপূর্ণ অবস্থান বজায় রাখার চেষ্টা করছে বলে সংশ্লিষ্ট মহল থেকে জানা গেছে। প্রিয় দর্শক, এখন সংক্ষেপে দেখে নেওয়া যাক পুরো প্রক্রিয়ার একটি সময়রেখা। প্রথম ধাপে, অর্থাৎ আগামী ১ জুলাই থেকে শুরু হওয়া অর্থবর্ষে সরকারি কর্মচারীদের মূল বেতনের একটি নির্দিষ্ট অংশ বৃদ্ধি পাবে। দ্বিতীয় ধাপে, পরবর্তী অর্থবর্ষে মূল বেতনের বাকি অংশ পুরোপুরি সমন্বয় করা হবে। তৃতীয় এবং শেষ ধাপে, তার পরবর্তী অর্থবর্ষে বাড়ি ভাড়া, চিকিৎসা, যাতায়াত সহ অন্যান্য সমস্ত ভাতা নতুন কাঠামো অনুযায়ী একযোগে কার্যকর করা হবে। এই ৩ ধাপের প্রক্রিয়া শেষ হলেই সরকারি কর্মচারীরা সম্পূর্ণভাবে নতুন বেতন কাঠামোর আওতায় চলে আসবেন। দর্শক, একটি বিষয় স্পষ্ট করে বলে রাখা প্রয়োজন যে উপরে উল্লেখিত অনেক তথ্যই এখনও প্রস্তাবনা এবং আলোচনার পর্যায়ে রয়েছে। চূড়ান্ত গেজেট বা সরকারি প্রজ্ঞাপন প্রকাশিত না হওয়া পর্যন্ত সুনির্দিষ্ট সংখ্যা এবং শর্তাবলী পরিবর্তিত হতে পারে। তাই আমরা আমাদের দর্শকদের অনুরোধ করব, চূড়ান্ত সিদ্ধান্তের জন্য সরকারি গেজেট এবং অর্থ মন্ত্রণালয়ের আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা করতে। আমাদের নিউজরুম থেকে এই বিষয়ে যে কোনো নতুন তথ্য পাওয়ার সঙ্গে সঙ্গেই আপনাদের জানিয়ে দেওয়া হবে। সংশ্লিষ্ট মহল থেকে আরও জানা গেছে, সচিব পর্যায়ের কমিটি প্রস্তাবিত কাঠামো নিয়ে চূড়ান্ত পর্যালোচনা করছে এবং সব দিক খতিয়ে দেখার পরই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। এই পর্যালোচনা প্রক্রিয়ায় বিভিন্ন গ্রেডের কর্মচারীদের মধ্যে বৈষম্য যেন না থাকে, সেদিকে বিশেষ নজর দেওয়া হচ্ছে বলে জানানো হয়েছে। পাশাপাশি প্রশাসনিক ক্যাডার এবং অন্যান্য ক্যাডারের মধ্যে বেতন বৈষম্য নিরসনের বিষয়টিও আলোচনায় গুরুত্ব পাচ্ছে, যা দীর্ঘদিন ধরে বিভিন্ন কর্মচারী সংগঠনের একটি প্রধান দাবি ছিল। দর্শক, নতুন পে স্কেল ঘোষণার সঙ্গে সঙ্গে দেশের প্রশাসনিক কাঠামোতেও একটি নতুন গতি আসবে বলে মনে করছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা। বেতন কাঠামো যৌক্তিক পর্যায়ে উন্নীত হলে দক্ষ জনবল ধরে রাখা এবং নতুন মেধাবীদের সরকারি চাকরিতে আকৃষ্ট করা সহজ হবে বলে মনে করা হচ্ছে। বিশেষ করে নিম্ন ও মধ্যম স্তরের চাকরিতে বর্তমানে যে অসন্তোষ এবং চাকরি ছেড়ে দেওয়ার প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে, নতুন বেতন কাঠামো বাস্তবায়িত হলে তা অনেকাংশে কমে আসবে বলে আশা প্রকাশ করছেন সংশ্লিষ্টরা। এবার আমরা দেখে নেব এই বিষয়ে বিভিন্ন সরকারি দপ্তরের প্রস্তুতির চিত্র। জনপ্রশাসন মন্ত্রণালয় ইতিমধ্যে সব সরকারি কর্মচারীর তথ্য হালনাগাদ করার নির্দেশনা জারি করেছে, যাতে নতুন বেতন কাঠামো বাস্তবায়নের সময় কোনো ধরনের প্রশাসনিক জটিলতা তৈরি না হয়। ১ থেকে ২০ নম্বর গ্রেডের সব কর্মকর্তা কর্মচারীর তথ্য একটি কেন্দ্রীয় ব্যবস্থাপনা পদ্ধতিতে অন্তর্ভুক্ত করার কাজ চলছে, যা ভবিষ্যতে বেতন নির্ধারণ, পদোন্নতি এবং অন্যান্য প্রশাসনিক কার্যক্রম আরও সহজ ও স্বচ্ছ করবে বলে আশা করা হচ্ছে। দর্শক, অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকে এটাও জানানো হয়েছে যে নতুন বেতন কাঠামো বাস্তবায়নের সঙ্গে সঙ্গে সরকারি কর্মকর্তাদের আয় ন্যায্য পর্যায়ে উন্নীত হলে প্রশাসনিক পর্যায়ে দুর্নীতি প্রবণতাও কমে আসবে বলে সরকারের পক্ষ থেকে প্রত্যাশা করা হচ্ছে।
এই যুক্তির পক্ষে বিভিন্ন মহল থেকে সমর্থনও পাওয়া যাচ্ছে, যদিও কিছু বিশ্লেষক মনে করছেন যে শুধুমাত্র বেতন বৃদ্ধি দুর্নীতি প্রতিরোধের একমাত্র সমাধান নয়, বরং এর সঙ্গে প্রাতিষ্ঠানিক জবাবদিহিতা এবং নজরদারিও সমানভাবে গুরুত্বপূর্ণ। প্রিয় দর্শক, এবার একটু ভিন্ন দৃষ্টিকোণ থেকে বিষয়টি দেখা যাক। কিছু বিরোধী রাজনৈতিক দল এবং অর্থনৈতিক বিশ্লেষক সামগ্রিক বাজেটকে উচ্চাভিলাষী বলে মন্তব্য করেছেন এবং প্রশ্ন তুলেছেন যে এত বিশাল অঙ্কের এই ব্যয়ভার সরকার কিভাবে বহন করবে। তাদের মতে, রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জন না হলে এই বিশাল বরাদ্দ বাস্তবায়ন করা কঠিন হয়ে পড়তে পারে। অন্যদিকে সরকার পক্ষ থেকে বলা হচ্ছে, সুষ্ঠু পরিকল্পনা এবং পর্যায়ক্রমিক বাস্তবায়নের মাধ্যমে এই লক্ষ্য অর্জন সম্ভব হবে। দর্শক, আমরা এবার সংক্ষেপে দেখে নেব কারা কারা এই নতুন বেতন কাঠামোর আওতায় আসবেন। এর মধ্যে রয়েছেন সব ক্যাডার ও নন ক্যাডার সরকারি কর্মকর্তা, সরকারি কর্মচারী, এমপিওভুক্ত শিক্ষক ও শিক্ষা প্রতিষ্ঠানের কর্মচারী, স্বায়ত্তশাসিত ও আধা সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারী এবং অবসরপ্রাপ্ত পেনশনভোগীরা। অর্থাৎ এই সংস্কারের সুফল সমাজের একটি বিশাল অংশের কাছে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে। প্রিয় দর্শক, চূড়ান্ত গেজেট প্রকাশের ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে, প্রশাসনিক প্রক্রিয়া এবং আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পরপরই এটি প্রকাশ করা হবে। ততদিন পর্যন্ত সরকারি কর্মচারীদের ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। একই সঙ্গে তারা আশ্বস্ত করেছেন যে গেজেট প্রকাশের পর বেতন নির্ধারণ প্রক্রিয়া দ্রুততম সময়ে সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি ইতিমধ্যেই নেওয়া হয়েছে। দর্শক, এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল সরকারি কর্মচারীদের প্রকৃত হাতে পাওয়া বেতন কত বাড়বে তা নির্ভর করবে চূড়ান্ত গেজেটে উল্লেখিত সুনির্দিষ্ট সংখ্যা এবং প্রতিটি ব্যক্তির বর্তমান বেতন কাঠামোর ওপর। তাই আমরা পুনরায় অনুরোধ করছি, চূড়ান্ত ঘোষণা না আসা পর্যন্ত কোনো ধরনের অনুমান নির্ভর সিদ্ধান্তে না পৌঁছাবে। আমাদের নিউজরুম প্রতিটি ধাপের হালনাগাদ তথ্য নিয়ে আপনাদের পাশে থাকবে। সবশেষে সংক্ষেপে আজকের প্রতিবেদনের মূল বিষয়গুলো আবার এক নজরে দেখে নেওয়া যাক। আগামী ১ জুলাই থেকে নতুন পে স্কেল কার্যকর হওয়া শুরু হচ্ছে। এটি সম্পূর্ণ কার্যকর হতে ৩টি অর্থবছর সময় লাগবে। প্রথম বছরে মূল বেতনের একটি অংশ বৃদ্ধি পাবে, দ্বিতীয় বছরে বাকি অংশ সমন্বয় হবে এবং তৃতীয় বছরে সব ধরনের ভাতা নতুন কাঠামো অনুযায়ী কার্যকর হবে। বিদ্যমান ২০টি গ্রেড বহাল থাকবে, তবে সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতনের ব্যবধান কমিয়ে আনা হবে। এমপিওভুক্ত শিক্ষক এবং পেনশনভোগীরাও এই সংস্কারের আওতায় আসবেন। মহার্ঘ ভাতা সমন্বয় প্রক্রিয়া নিয়ে একটি সচিব কমিটি কাজ করছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, এই বিশাল সংস্কার বাস্তবায়নের জন্য সরকার বাজেটে বিপুল অঙ্কের অর্থ বরাদ্দ রাখার পরিকল্পনা নিয়েছে। প্রিয় দর্শক, নতুন পে স্কেল সংক্রান্ত যে কোনো নতুন তথ্য, সরকারি গেজেট প্রকাশ কিংবা অর্থ মন্ত্রণালয়ের আনুষ্ঠানিক ঘোষণা এলেই আমরা তা সবার আগে আপনাদের জানাব। আজকের প্রতিবেদন এই পর্যন্তই। আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ। আল্লাহ হাফিজ, ওয়াসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু।